এখন আমরা রাসায়নিক আবহবিকার কি এবং তার শ্রেণী বিভাগগুলো দেখে নেব। রাসায়নিক আবহবিকার কাকে বলছি না, ভূপৃষ্ঠের উপরিস্থিত কোনো শিলাখণ্ড যখন বায়ুমণ্ডলীয় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জল প্রভৃতি গ্যাস বা জলীয় বাষ্প বা জল দ্বারা বিয়োজিত হয়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো যখন মূল শিলার থেকে আলাদা বৈশিষ্ট্যের শিলায় পরিণত হয় তখন তাকে বলছি আমরা রাসায়নিক আবহবিকার। এই রাসায়নিক আবহবিকারকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্সিডেশন বা জারণ, কার্বনেশন বা অঙ্গারযোজন, হাইড্রেশন বা জলযোজন, হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ, দ্রবণ বা সলিউশন। এই অক্সিডেশন কাকে বলছি না, শিলার মধ্যস্থিত কোনো খনিজের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে সেই খনিজটা, বিশেষ করে লোহা গঠিত খনিজ, অক্সিজেনের সঙ্গে যুক্ত হলে সেই লোহা গঠিত খনিজটা অক্সাইড যৌগে পরিণত হয়। একেই বলছি আমরা সাধারণত জারণ। এই জারণ প্রক্রিয়ায় সাধারণত দেখা গেছে যে ফেরাস অক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক অক্সাইডে পরিণত হয়। এই ফেরাস অক্সাইড অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, জারণ প্রক্রিয়ায় ফেরিক অক্সাইডে পরিণত হয়। এই ফেরিক অক্সাইড বা এই ফেরাস অক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করে জারিত হয়ে গিয়ে জারণ প্রক্রিয়ার মাধ্যমে আবার মরিচায় পরিণত হয়। সেটা কিভাবে হয় না, এই একইভাবে 4FeO ফেরাস অক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় আর জল যুক্ত হয়ে পরিণত হয় লিমোনাইট, যেটাকে বলছি আমরা 2Fe2O3 3H2O। এটাই হচ্ছে আমাদের মরিচার সংকেত। তাহলে আমাদের বাড়ির আশেপাশে বা ঘরের জানলা দরজার যে গ্রিল কেন মরিচা পড়ে, ওই লোহাযুক্ত যৌগের সঙ্গে বায়ুমণ্ডলের কোন বায়ুর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সেটা আমরা দেখতে পেলাম। এবারে আমরা চলে যাব, সেটা হচ্ছে কার্বনেশন, যাকে আমরা বাংলায় বলছি অঙ্গারযোজন। এই কার্বনেশন প্রক্রিয়াটা কাকে বলছি না, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড যখন বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়, যখন আমাদের বজ্র বিদ্যুতের সময় প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, সেই সময়ে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডটা বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে মৃদু কার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন করে। এই মৃদু কার্বনিক অ্যাসিডটা বাকি বৃষ্টির জলের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসিড রেন রূপে বা চুনাপাথর গঠিত অঞ্চল, চুনাপাথর ডলোমাইট গঠিত অঞ্চল বা ক্যালসাইট গঠিত অঞ্চল, সেই মৃদু কার্বনিক অ্যাসিড যুক্ত জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে। CaCO3 ক্যালসিয়াম কার্বনেটটা এই মৃদু কার্বনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন করছে এবং অঞ্চলটা ধীরে ধীরে ক্ষয় পেয়ে যাচ্ছে, দ্রবীভূত হয়ে ক্ষয় পেয়ে যাচ্ছে। এটাকেই বলছি আমরা কার্বনেশন প্রক্রিয়া। এরপরে যে চলে যাই আমরা, সেটা হচ্ছে হাইড্রেশন প্রক্রিয়া। এই হাইড্রেশন প্রক্রিয়ায় কি ঘটছে না, এই হাইড্রেশন প্রক্রিয়ায় শিলার মধ্যস্থিত খনিজের সঙ্গে জলের বিক্রিয়া ঘটে যায়, দিয়ে শিলার মধ্যস্থিত ওই খনিজটা রাসায়নিক সংযুক্তি ভেঙে যায়, শিলাটা শিথিল দুর্বল হয়ে পড়ে, আবহবিকারগ্রস্ত হয়। শিলার মধ্যস্থিত ধরা যাক ক্যালসিয়াম সালফেটের সঙ্গে এই জল যুক্ত হলে ওই ক্যালসিয়াম সালফেটটা পুরো ভেঙে যায় এবং ক্যালসিয়াম সালফেটের সঙ্গে জল যুক্ত হয়ে জিপসামে পরিণত হয়। এইভাবে ওই শিলাটা আবহবিকারগ্রস্ত হয়। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোলিসিস। এই হাইড্রোলিসিস প্রক্রিয়াটা কি হয় না, এক্ষেত্রে দেখা যাচ্ছে জল নিজে আগে আর্দ্র বিশ্লেষিত হয়ে যায়, আর্দ্র বিশ্লিষ্ট হয়ে যায়, জল নিজে আগে ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন এবং
হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নটা শিলার মধ্যস্থিত কোনো খনিজের সঙ্গে আয়নিত অবস্থায় বিক্রিয়া করে এবং শিলাটাকে ভেঙে দেয়। একেই বলছি আমরা আর্দ্র বিশ্লেষণ। বিশেষ করে দেখা গেছে যে অর্থোক্লেজ ফেলসপার এই অর্থোক্লেজ ফেলসপারটা আয়নিত জলের সঙ্গে বিক্রিয়া করে এই অর্থোক্লেজ ফেলসপারটা আয়নিত জলের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে না অ্যালুমিনো সিলেসিক অ্যাসিড উৎপন্ন করে। অর্থোক্লেজ ফেলসপারটা আয়নিত হয়ে পরিবর্তিত হয়ে গিয়ে অ্যালুমিনো সিলেসিক অ্যাসিডে পরিণত হয়ে যাচ্ছে এবং শিলার রাসায়নিক আবহ বিকার ঘটছে। এটাকে বলছি আমরা হাইড্রোলিসিস প্রক্রিয়া। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্রবণ। এই দ্রবণ প্রক্রিয়ায় কি হয় না এই দ্রবণে বিশেষ করে দেখা গেছে যে লবণ কণা, জিপসাম প্রভৃতি যে সমস্ত অঞ্চলে রয়েছে সেই সমস্ত অঞ্চলে বৃষ্টির জলের সঙ্গে লবণ এবং জিপসাম এগুলো মিশ্রিত হয়ে গিয়ে দ্রবীভূত হয়ে অঞ্চলটা আবহ বিকারগ্রস্ত করে। এগুলোই হচ্ছে মোটামুটি রাসায়নিক আবহ বিকারের প্রক্রিয়াগুলো। এখন আমরা একটু আলোচনার প্রসঙ্গে জেনে নেব যে রাসায়নিক আবহ বিকার তাহলে কোন কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। না রাসায়নিক আবহ বিকার আমরা দেখলাম সাধারণত উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে এই রাসায়নিক আবহ বিকারটা অধিক লক্ষ্য করা যায়। এখন আমরা এই আবহ বিকারের ফলে কি হয়, আবহ বিকারের ফলাফলগুলো জেনে নেব। প্রথমেই জেনেছি যে আবহ বিকারের ফলে শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর কি না শিলার গঠন শিথিল হয়ে যায়। আর কি হয় না আবহ বিকারের ফলে একদম শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটি সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়ায় রেগোলিথ সৃষ্টি করে। আবহ বিকারের ফলে ভূমির উচ্চতা কমে যায়, আবহ বিকারের ফলে মাটির সৃষ্টি হয়, আবহ বিকারের ফলে বেশ কিছু ভূমিরূপ পরিবর্তিত হয়ে একটা অন্য ধরনের ভূমিরূপে পরিণত হয়। তাদের আকার, আয়তন, আকৃতি সব কিছুর পরিবর্তন হয়ে যায়। এবারে আমরা চলে যাব যে আবহ বিকারের ফলে আর কি কি হয় না আবহ বিকারের ফলে মাটির সৃষ্টি হয়। মাটি কাকে বলে না ক্ষয়িত বিকৃত শিলাচূর্ণের সঙ্গে বিভিন্ন রকম জৈব অজৈব বস্তুর সংমিশ্রণে গঠিত যে আবরণ বা স্তর তাকে আমরা বলি মাটি। এই মাটি আবহ বিকারের ফলে ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা সুস্পষ্ট পরিলেখ গড়ে ওঠে। এই মাটি সৃষ্টির কতগুলো প্রাথমিক প্রক্রিয়া রয়েছে আমাদের সিলেবাসের ভেতরে, সেই প্রক্রিয়াগুলো কি কি একটু জেনে নেব। একদম প্রথমেই জেনেছি মাটি সৃষ্টির প্রথমেই রেগোলিথ সৃষ্টি হয়। এই রেগোলিথটা কি না এই রেগোলিথ হচ্ছে আবহ বিকারগ্রস্ত পদার্থগুলো প্রথমে ঝুরঝুরে যে শিথিল কঠিন মাঝারি বড় ছোট দানাযুক্ত যে আবরণ সৃষ্টি করে শিলাস্তরের উপরে তাকে বলছি আমরা রেগোলিথ। এই রেগোলিথের ওপরে বৃষ্টির জল পতিত হলে রেগোলিথের মধ্যস্থিত খনিজ পদার্থগুলো ধুয়ে তার নিচের স্তরে চলে আসে। এই যে রেগোলিথ জৈব পদার্থের স্তর, ঝুরঝুরে রেগোলিথের সঙ্গে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ পড়ে একদম প্রথমে একটা ঝুরঝুরে স্তর সৃষ্টি হলো। সেই স্তরে বৃষ্টির জলের ফলে এই স্তরের খনিজ পদার্থগুলো লিচিং প্রক্রিয়ায় জলে দ্রবীভূত হয়ে নিচের স্তরে চলে আসে। এটাকে বলছি আমরা এলুভিয়েশন। এটাকে বলছি আমরা এলুভিয়েশন। এলুভিয়েশন প্রক্রিয়ায় কি দেখলাম না এ স্তর থেকে খনিজগুলো বৃষ্টির জলে ধুয়ে লিচিং প্রক্রিয়ায় বি স্তরে চলে এলো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইলুভিয়েশন। এই ইলুভিয়েশন প্রক্রিয়ায় কি হচ্ছে না এ স্তর থেকে যে খনিজ পদার্থগুলো লিচিং প্রক্রিয়ায় নিচে চলে এলো সেই খনিজ পদার্থগুলো এসে বি স্তরে জমা হচ্ছে।
জমা হওয়ার প্রক্রিয়াটাকে বলছি আমরা ইলুভিয়েশন, আর এই স্তরটাকে বলছি এলুভিয়াল স্তর, এটাকে বলছি আমরা ইলুভিয়াল স্তর, আর একদম নিচে রয়েছে একদম আদি শিলা। এই মাটি সৃষ্টির আরো একটা প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে হোরাইজন। এই খনিজ পদার্থগুলো বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে নিচের দিকে লিচিং প্রক্রিয়া নামতে থাকে এবং আদি শিলা থেকে ওপরের দিকে প্রত্যেকটা সুস্পষ্ট একটা একটা করে স্তর সময়ের সঙ্গে সঙ্গে গঠিত হয়। এগুলোকে বলছি এক একটা স্তরকে আমরা বলছি হোরাইজন। আর এর পরে যেটা মাটি সৃষ্টির প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে হিউমাস। রেগোলিথের সঙ্গে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ পচে গিয়ে একটা কালো জৈব পদার্থ সমৃদ্ধ পদার্থের সৃষ্টি হয়, তাকে বলছি আমরা হিউমাস। এই হিউমাসের সঙ্গে এই হিউমাস সৃষ্টির প্রক্রিয়াটাকে বলছি আমরা হিউমিফিকেশন। এটাকে বলছি আমরা হিউমিফিকেশন। এই হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাস পরিণত হয়, রেগোলিথরা হিউমাসে পরিণত হলো। ঠিক এর পরেই রয়েছে মিনারেলাইজেশন বা খনিজকরণ। এক্ষেত্রে কি হয় না, এই হিউমাসের সঙ্গে বৃষ্টির জল যুক্ত হয়ে হিউমিক অ্যাসিডে পরিণত হয়। এই অ্যাসিডটা বিভিন্ন রকম জৈব অজৈব পদার্থের সঙ্গে মিশে গিয়ে খনিজের সৃষ্টি করে। এটাকেই বলছি আমরা খনিজকরণ বা মিনারেলাইজেশন। এইভাবেই মোটামুটি মাটির সৃষ্টি হয়। এবারে আমরা চলে যাব যে মৃত্তিকার ক্ষয়। আমরা আলোচনা প্রসঙ্গে জৈবিক আবহবিকার, আবহবিকারের আরেকটা অংশ জৈবিক আবহবিকার, সেটা ছেড়ে দিচ্ছি। জৈবিক আবহবিকার কাকে বলে না, জীবদেহ, উদ্ভিদ অথবা প্রাণী যখন আবহবিকারের সহায়তা করে তখন তাকে বলছি জৈবিক আবহবিকার। এই জৈবিক আবহবিকার আবার দুইভাবে হতে পারে। এটাকে একটাকে বলছি আমরা জৈব যান্ত্রিক আবহবিকার, আর একটাকে বলছি আমরা জৈব রাসায়নিক আবহবিকার। এই জৈব যান্ত্রিক আবহবিকারটা কি না, এটাও উদ্ভিদের দ্বারাও ঘটে আবার প্রাণীর দ্বারাও ঘটে। এই উদ্ভিদের দ্বারা কিভাবে জৈব আবহবিকারটা ঘটে, এই জৈব যান্ত্রিক আবহবিকারটা না, উদ্ভিদের শিকড় কঠিন শিলাস্তরের মধ্যে প্রবেশ করে শিলাস্তরটাকে ফাটিয়ে দেয়, আবহবিকারগ্রস্ত করে, তখন তাকে বলছি আমরা জৈব যান্ত্রিক আবহবিকার, যেটা উদ্ভিদের দ্বারা ঘটছে। আর প্রাণী, আমরা জানি বিভিন্ন প্রাণী যেমন কেঁচো, উইপোকা প্রভৃতি প্রাণীগুলো দেখেছি, বা আমাদের গৃহপালিত পশুগুলো আঁচড়ে আঁচড়ে মাটিটাকে আলগা করে দেয়। এই প্রাণীদের দ্বারাও জৈব যান্ত্রিক আবহবিকার ঘটে। আর জৈবিক আবহবিকার আর একটা ভাগ যেটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। এই রাসায়নিক আবহবিকারটা বলতে আমরা কি বুঝি না, মাটির উপরে যে হিউমাস রয়েছে সেই হিউমাসটা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ যখন রেগোলিথের উপরে পড়ে তখন সেটা পচনের মাধ্যমে জৈবিক স্তর বা হিউমাসের সৃষ্টি হয়। এই হিউমাসটা আবার বৃষ্টির জলের সঙ্গে এবং শিলার মধ্যস্থিত খনিজের সঙ্গে বিক্রিয়া করে গিয়ে রাসায়নিকভাবে শিলাটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক্ষেত্রে চিলেশন প্রক্রিয়াও ঘটে। একে বলছি আমরা জৈব রাসায়নিক আবহবিকার। এবারে আমরা চলে যাব যে মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা ক্ষয় সাধারণত দুটো ভাবে ঘটে থাকে। একটাকে আমরা সাধারণত বলি মানুষের দ্বারা সৃষ্ট, আর একটা হচ্ছে প্রকৃতিগতভাবে মৃত্তিকা ক্ষয়। মৃত্তিকা ক্ষয় যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলোকে আমরা মৃত্তিকা ক্ষয় তাহলে দুভাবে ঘটে। একটা হচ্ছে প্রকৃতিগতভাবে, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। এই প্রকৃতিগতভাবে মৃত্তিকা ক্ষয় কি কি ভাবে ঘটে থাকে? সাধারণত প্রকৃতিগতভাবে যদি বৃষ্টিপাত হয়, বায়ু প্রবাহ হয় বা প্রবাহমান জলধারা, এটা কি কিভাবে বৃষ্টিপাতের ফলে হতে পারে, বায়ু প্রবাহের ফলে হতে পারে, অথবা প্রবাহমান জলধারার ফলে হতে পারে। প্রবাহমান
জলধারার ফলে হতে পারে। বৃষ্টিপাতের ফলে কিভাবে মৃত্তিকা ক্ষয় হয়? না, প্রবল বেগে বৃষ্টির কণাগুলো যখন মাটিতে আছড়ে পড়ে তখন মাটিগুলো আর্দ্র সিক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে ক্ষয়ে প্রবাহিত হয়ে চলে যায়। এবারে কি না, বায়ু প্রবাহ। দেখা গেছে যে সাধারণত মরু এবং মরুপ্রায় অঞ্চলে প্রবল বেগে বায়ু প্রবাহ বইতে থাকলে বায়ুর গতিবেগের সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের ওপরের আলগা স্তরগুলোও প্রবাহিত হয়ে চলে যায়। আরেকটা হচ্ছে প্রবাহমান জলধারা। এই প্রবাহমান জলধারায় আবার 4 ধরনের মৃত্তিকা ক্ষয় হয়। একটাকে বলছি আমরা সিড ইরোশন, একটাকে বলছি আমরা রিল ইরোশন, আর একটাকে বলছি গালি ইরোশন, এবং আরেকটাকে বলছি রেভাইন। সিড ইরোশন কি না, কোনো ভূপৃষ্ঠের ওপরে যদি এক হালকা চাদরের মতো বৃষ্টিপাতের ফলে একটা অংশ ক্ষয়ে চলে যায় তখন তাকে বলছি আমরা সিড ইরোশন। রিল ইরোশন কি না, সিড ইরোশনের ফলে যে জলগুলো যদি পরস্পর জমা হয়ে একসঙ্গে বয়ে যায় তখন ছোট ছোট নালীর সৃষ্টি হয়, তাকে বলছি আমরা রিল ইরোশন। গালি ইরোশন কাকে বলছি না, সরু সরু নালাগুলো যখন আরো প্রশস্ত হয় তখন তাকে আমরা বলছি গালি ইরোশন। আর রেভাইন কি না, মৃত্তিকার ক্ষয়ের একদম চরম পর্যায়ে হচ্ছে রেভাইন। জলপ্রবাহের দ্বারা এখানে বড় বড় খাদ বা গর্তের সৃষ্টি হয়ে যায়, যেটা আমাদের পশ্চিম মেদিনীপুরের গনগনিতে লক্ষ্য করা যায়। আর গালি ইরোশনটা তোমরা দেখতে পাবে শান্তিনিকেতনের খোয়াই অঞ্চলে, সেখানে কিন্তু তোমরা এই গালি ইরোশনটা দেখতে পাবে। আর একটা হচ্ছে কি না, মনুষ্য সৃষ্ট, মানুষের কারণে মৃত্তিকার ক্ষয় ঘটে। যেমন দেখছো তোমরা, মানুষ বনভূমি কেটে ফেলছে, রাস্তাঘাট বানাচ্ছে, মাটি খুঁড়ছে, পাহাড়ের ঢালে এমনভাবে চাষ করছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে, সেখানেও তারা মৃত্তিকা ক্ষয় করে ফেলছে। রাস্তা নির্মাণ, সেতু নির্মাণ, আবার অনিয়ন্ত্রিত পশুচারণের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এইভাবে মৃত্তিকা ক্ষয় ঘটছে। এখন আমাদের যে মৃত্তিকা তাহলে সংরক্ষণ করব কিভাবে? আমরা এতক্ষণ ক্ষয় নিয়ে আলোচনা করলাম, তার মানে আমাদের মৃত্তিকার ব্যবহারটা এমনভাবে করতে হবে যাতে বর্তমান এবং ভবিষ্যতে মৃত্তিকার গুণমানটাকে ধরে রাখা যায় এবং মৃত্তিকার ক্ষয়টাকে নিবারণ করা যায়। তাহলে মৃত্তিকার সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি? না, আমাদেরকে প্রথমেই বৃক্ষরোপণ করতে হবে। পড়ে থাকা জমিতে, অবাধ পতিত জমিতে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে এবং বিজ্ঞান পদ্ধতিতে পরিণত গাছগুলো কাটতে হবে সুপরিকল্পিতভাবে। এছাড়া আমরা কি করতে পারি, পাহাড়ি অঞ্চলগুলোতে পর্বতের ঢালের আড়াআড়িভাবে ফালি চাষ করতে পারি। তোমরা স্ক্রিনেও দেখতে পাবে ফালি চাষটা কিভাবে হচ্ছে। আবার কন্টুর বা সমোন্নতি যুক্ত অঞ্চলগুলোতে, মানে সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে ঘিরে সেখানে আমরা সমোন্নতি চাষ করতে পারি। আরেকটা কি না, আমরা ধাপ ধাপ করেও চাষ করতে পারি। প্রথমে আমরা ফালি ফালি করে চাষ করতে পারি, 2 সমোন্নতযুক্ত অঞ্চলগুলোকে চাষ করতে পারি, আর ধাপে ধাপে পর্বতের এক একটা ঢালকে ধাপে ধাপে আমরা চাষ করতে পারি। এখন আমরা এই চ্যাপ্টারের মোটামুটি শেষ হয়ে গেল। এখন তোমরা স্ক্রিনে পেয়ে যাবে এই চ্যাপ্টারের হোমওয়ার্কগুলো। তোমরা প্রশ্নগুলো তুলে নাও। স্ক্রিনে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, যেদিন স্কুল খুলবে আমাকে হোমওয়ার্কগুলো করে এনে স্কুলে দেখিয়ে দেবে। আর প্রত্যেকেই বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্টে হোম, স্টে সেফ।